নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ক্লাস 11 এর যাত্রা শেষ এবং আমরা নতুন যাত্রা শুরু করব ক্লাস 12 এর। এবং আজকে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। যেমন স্যার তোমরা জানো যে ক্লাস 12 এর যে কোশ্চেনের যে ভ্যারাইটি, সেটা কিন্তু নানান ধরনের ভ্যারাইটির কোশ্চেন কিন্তু আজকাল আসছে। গত থার্ড সেমিস্টার যে এক্সাম হয়েছে তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কোশ্চেন কিরকম হয়। অনেক সময় কোশ্চেন তোমাদের এসআরএসএন রিজন কোশ্চেন আসে, অনেক সময় ডাটা বেস কোশ্চেন আসে, অনেক সময় ইন্টিজার টাইপ কোশ্চেন আসে, অনেক সময় ডায়াগ্রাম বেসিস কোশ্চেন আসে, কলম ম্যাচিং কোশ্চেন আসে, ট্রু ফলস আছে। তো কোশ্চেনের এই যে ভ্যারাইটি সেটা কিন্তু খুব বিশাল। অতএব প্রত্যেকটা টপিকস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, কনসেপ্ট বিল্ড করতে হবে। যদি আমরা ঠিকঠাক করে বুঝিনি তাহলে যেমন ধরনের কোশ্চেন আসুক আশা করছি আমরা পারবো। এখন ক্লাস 12 এই যারা শুরু করার পূর্বে আমাদেরকে কিছু প্ল্যানিং করা দরকার। যেমন তোমাদেরকে প্রতিনিয়ত ভাই কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় কোনো শর্টকাট নেই, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। যা আমি এখানে পড়াচ্ছি তোমরা প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো, ভালো করে বুঝো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আমার নাম্বার মেনশন করে দিব। কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে এইটুকু বলতে চাইছি যে তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসো এবং শেষ পর্যন্ত লেকচারটা দেখো। 5 মিনিট দেখলাম তারপর চললাম, এইসব কাহিনী নাই। আরামের বই খাতা নিয়ে বসে, ফিল্ম তো কোনো চলে নাই ভাই এখানে। তো তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে। আর আমি যতটুকু থিওরি এখানে করাচ্ছি সেই থিওরি তোমাদের জন্য সাফিসিয়েন্ট, চিন্তার কোনো কারণ নাই। একদম বেসিক থেকে শুরু করব এবং আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। তো শেষে এটা কথা বলছি যে কুर्सी की पेटी बांध लीजिए, हम क्लास 12 पे आ चुके हैं। चलिए तो चलो শুরু করি। তো তার আগে আমি কিছু তোমাদেরকে আবার কথা বলতে চাইছি যে পুরো 12 এর যে সিলেবাস, সেই সিলেবাস 4টা পার্টে বিভক্ত আছে স্যার। কি স্যার? 1 নম্বর যেমন তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, ইএলইসিটিআরও, ইলেকট্রোম্যাগনেটিজম 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে তোমাদের অপটিক্স। 3 নম্বর পার্ট হচ্ছে তোমাদের মডার্ন ফিজিক্স হয়েছে। 4 নম্বর পার্ট তোমাদের আছে ইলেকট্রনিক্স হয়েছে। এই যে 4টা পার্ট আছে বাবু, এই 4টা পার্টে তোমাদের সম্পূর্ণ ক্লাস 12 এর সিলেবাসটা আছে। এখন তোমরা কেউ কেউ বলো স্যার এগুলো তো ইংরেজি লিখলে কিছু মাথায় ঢুকলো না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। টেনশন নিও না, হেডেক নিয়ে দরকার নাই। এই যে ইলেকট্রোম্যাগনেটিজম আছে, এইটা আছে তোমাদের সম্পূর্ণ থার্ড সেমিস্টারের কন্টেন্ট হচ্ছে এইটা, ইলেকট্রোম্যাগনেটিজম পুরাটা। এবং 4th সেমিস্টারে তুমি অপটিক্স, মডার্ন ফিজিক্স আর ইলেকট্রনিক্স পাবে। বুঝা গেছে? ঠিক। দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিজমের কথা বলছি আমরা, তো ইলেকট্রোম্যাগনেটিজম 2টা পার্টে বিভক্ত। একটা ইলেকট্রোস্ট্যাটিক্স আরেকটা হচ্ছে তোমাদের ইলেকট্রোডাইনামিক্স। এখন তোমরা কেউ বুঝে কি বলছেন স্যার, নয় যে কোনো বুঝতে পারছি, হেডেক লিও না ভাই। আগে শুনো, একটু ধৈর্য ধরো, 5-7 মিনিট ধৈর্য ধরো, ঠিক বুঝতে পারবে। তো আমি কি বললাম, আমাদের আলোচনার বিষয় হবে পুরো থার্ড সেমিস্টারে ইলেকট্রোম্যাগনেটিজম। ক্লিয়ার? এখন এই ইলেকট্রোম্যাগনেটিজম 2টা পার্টে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, সেকেন্ড পার্ট হচ্ছে তোমাদের ইলেকট্রোডাইনামিক্স। গল্প ক্লিয়ার? তাহলে স্যার ইলেকট্রোস্ট্যাটিক্সটা কি, যদি আমরা একটু ভাঙি কথাটাকে, দেখো এখানে লেখা আছে ইলেকট্রো আর একটা কথা লেখা আছে স্ট্যাটিক্স। তো ইলেকট্রো মানে তোমাদের হচ্ছে চার্জ বা আধান হয়েছে, আর স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থির। তাহলে এখানে স্যার চার্জ বা আধান স্থির থাকবে। আরে তাকাও, চার্জ বা আধান কি থাকবে স্যার? কি থাকবে? স্থির থাকবে। ঠিক সে মতো এইখানে যে ইলেকট্রোডাইনামিক্স আছে, এখানে কিন্তু ডাইনামিক্স মানে আমি প্রত্যেকবারই বলি, তোমাদের ক্লাসে বলি যে গতিশীল যে কোনো অবস্থা। তাহলে ইলেকট্রোডাইনামিক্স, এখানে আধান কিন্তু আর স্থির নেই, এখানে আধান গতিশীল। তো চাপ নেওয়ার দরকার নেই, আমরা এখন এটা পড়ছি না, আমরা আমাদের পরবর্তী আলোচনা এটা হবে যখন আমরা 2-4টা চ্যাপ্টার পড়ি। আগে ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ করি তারপর। তো স্যার আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি। ইলেকট্রোস্ট্যাটিক্স কি বললাম? ইলেকট্রো মানে হচ্ছে তোমাদের চার্জ বা আধান, ইলেকট্রন থেকে কথাটা আসছে, তাহলে চার্জ বা আধান। ঠিক আছে স্যার। আর স্ট্যাটিক মানে কি বললাম? স্ট্যাটিক মানে তোমাদেরকে বললাম যে স্থির বা রেস্ট। স্থির ইংরেজিতে বলতে পারো রেস্ট। তার মানে কি বললাম? যে এখানে চার্জ কিন্তু স্থির থাকবে।
এবং চার্জ স্থির থাকার কারণে যে সমস্ত খেলাগুলো হবে, চার্জ স্থির থাকার ফলে যে সমস্ত খেলাগুলো হবে, খেলাগুলো বলতে স্যার খেলা হবে, কি খেলা হবে, যে চার্জ স্থির আছে তার কারণে, যেমন তোমার তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করার যে ক্ষমতা, এইসব যে জিনিসগুলা কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো। ক্লিয়ার কি নাই বলো? এখন বিষয়টা হচ্ছে, দেখো দেখো আর একটু আমি যাচ্ছি, এখানে কি কি চ্যাপ্টার পড়বো স্যার বলুন? এখানে আমরা পড়বো প্রথম চার্জ নিয়ে গল্প করবো, চার্জ কি, উহার সমস্ত একদম ডিটেলসে একদম পিএইচডি লেভেলের পড়াবো, চিন্তা নাই। তারপর চার্জ পড়ার পরে তাদের ধর্ম পড়ার পর আমরা কুলম্বের সূত্র পড়বো স্যার। তারপর আমরা পড়বো কুলম্বের সূত্র পড়ার পর তড়িৎ ক্ষেত্র, তারপর তড়িৎ বিভব, তারপর ধারক ধারকত্ব, এই সমস্ত করে আমরা স্থির তড়িৎ বা এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স যে পার্টটা, সেটা আমরা কমপ্লিট করব। আশা করছি তোমাদের বোঝা গেছে। হ্যাঁ, এখন দেখো যখন এইটা আমরা পড়তে এলাম, তখন আমাদের এই চার্জ বা আধান স্যার কোথাটা চলে এলো, চার্জ বা আধান। তো চলো ওর সাথে একবার পরিচয় করে নি যে কি বোর্ডে চার্জ বা আধান। আচ্ছা তোমরা লিখছো কি নাই? আরে খাতা কলম বার করো, এরকম ফাঁকিবাজি চলে নাই ভাই, খাতা কলম নিয়ে তোমাদেরকে বসতে এবং পড়তে হবে। ক্লাস 11-এর মতো ফাঁকি দিলে না, মোবাইল দিয়ে চিটিং করে, ওরকম কাহিনী হয় না এখানে। এগুলো তোমাদেরকে লিখতে হয়, যেটুকু লিখছি কলম চালাও, বুঝতে অবশ্যই পারবে শেষ পর্যন্ত, টিকে থাকো, শেষ পর্যন্ত টিকতে হবে। তো চলো আমি আশা করছি তোমরা এগুলা লিখে দিচ্ছ, আমি এরপর মেছাচ্ছি। তাহলে স্যার আমাদের চার্জ বা আধান চলে এসেছে, চার্জ বা আধান চলে এসেছে, এটা নিয়ে আগে জানি যে কি হচ্ছে সেটা। চলো 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 চার্জ বা আধান নিয়ে গল্প করি, চার্জ বা আধান নিয়ে গল্প করি। নোটস বানাতে যাবে, নিজে যে নোটসটা বানাবে তার থেকে ভালো নোটস কিন্তু কোথাও কিছু হয় না। তোমরা যদি চাও যে স্যার এটা ডিজিটাল নোটস দাও, তাহলে ঠিক আছে, আমাকে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদেরকে ডিজিটাল নোটস প্রোভাইড করব। তাহলে স্যার আমাদের গল্পই চলে এলো না, এই আধান কি, আধান বা ইংরেজিতে বলবো চার্জ, অনেক সময় এটাকে বলে তড়িৎ আধান। কি বলে? তড়িৎ আধান। ঠিক আছে স্যার। তো স্যার দেখো এই চার্জ বা আধান আমাদের কি জানতে হবে। যেমন যদি আমি একটু সংজ্ঞার আকারে বলি, একটু বইয়ের ভাষার মতো করে বলি, তাহলে একটা কথা হয় যে চার্জ বা আধান হলো কোনো একটা বস্তুর মৌলিক ধর্ম। লিখে দিচ্ছি টেনশন নাই। চার্জ বা আধান হলো কোনো বস্তুর মৌলিক ধর্ম। কি ধর্ম স্যার? মৌলিক ধর্ম। স্যার বুঝতে পারলাম নাই, ভালো করে বলুন না। দেখো যেমন তোমরা জানো যে ভর কোন একটা বস্তুর মৌলিক ধর্ম, কি ভর যেমন কোন একটা বস্তুর মৌলিক ধর্ম, সেই রকম চার্জ বা আধান না কোন একটা বস্তুর মৌলিক ধর্ম। এরপর তুমি রিসার্চ করতে পারো নাই ভাই, বুঝে গেছে? চার্জ বা আধান কি বুঝে? একটা কোনো বস্তু একটা মৌলিক ধর্ম বটে নিজের, যার দরুন কি করে সে অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার প্রবণতা করে, বা যদি অন্যভাবে বলি তাহলে সে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ বল বা চৌম্বক বল সৃষ্টি করে। বুঝা গেছে? তাহলে আমি ওই কথাটাও লিখে নিচ্ছি স্যার, যে একটা মৌলিক ধর্ম যার কারণে অন্য কোনো বস্তুর উপর লিখে দিচ্ছি, অন্য কোনো বস্তুর উপর আকর্ষণ বা, আর লেখার উপর হেডেক লিও না ভাই, অত ভালো করে বোর্ডে লেখা যাবে না এখন। আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। কত কি বুঝতে পারলে জানি নাই, টেনশন নিও না, ঠিক বুঝে যাবে। তাহলে কি বলছি যে অন্য কোনো, যেমন একটা তুমি দেখো যে যদি এখানে একটা ভর থাকে, কোনো একটা এম ভর একটা বস্তু থাকে, তাহলে এই অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করতো, হ্যাঁ কি না? এটা তো ভরের সঙ্গে জানতাম স্যার, ছোটবেলায় আমরা জানিছি যে ম্যাটার কন্টেইনিং এ বডি ইজ কল্ড মাস। সবাই তুমি ক্লাস 12-এ পড়ো, তো যখন তুমি আরো উঁচু ক্লাস যাবে না, মাস ইজ এ ফর্ম অফ এনার্জি, ভরের ডেফিনেশন শেষ। সেই মতো আধান কি হচ্ছে বললাম, কোন একটা বস্তুর মৌলিক ধর্ম, যার ধর্মের কারণে অন্য কোনো বস্তুর উপর সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে স্যার, ফিল পেলাম নাই একটু, চলো 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 অন্য 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 ক্যাটাগরি দিতে যাই। যেমন তোমরা জানো যে প্রত্যেকটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। হ্যাঁ, এগুলো তো জানো আশা করছি। হ্যাঁ ঠিক, চলো তাহলে প্রত্যেকটা বস্তু, স্যার এই বস্তুটাকেই ছবি আঁকি। তো দেখো ভাই, এইটা একটা কলম হচ্ছে, ঠিক? তো এটা যদি আমরা জুম আউট করি, কি জুম করি, তাহলে জুম করতে করতে কোথাও না কোথাও দেখবো যে এইখানে স্যার প্রোটন প্লাস নিউট্রন মানে নিউক্লিয়াস আছে। আর এগুলো তো পড়েছ ছোট ক্লাসে,
এবং তার চারপাশে কি আছে, এই ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে। এইটুকু কথা আশা করছি আমি জানো। কি বললাম, যখন আমরা এই বস্তুটা, এই কোনো একটা বস্তুকে ভাঙতে 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 যাবো, আমি অন্যভাবে বললাম যে জুম আউট করে যখন যাবো তখন আমরা কি পাবো, পরমাণু পাবো। এবং এই পরমাণুর নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন এবং নিউট্রন, এবং তার চারপাশে কে ঘুরে, ইলেকট্রন। আর আমি স্যার জানি যে ইলেকট্রন হই নেগেটিভ এবং প্রোটন হই পজিটিভ, আর এই নিউট্রনটা হই নিস্তড়িত। নিস্তড়িত, ঠিক। তো এখন আমাদের গল্প হচ্ছে স্যার, এই যে এটা হলো আমাদের প্রোটনটা কি ধনাত্মক, ইলেকট্রনটা হলো ঋণাত্মক। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। দেখো এখন ব্যাপার হচ্ছে, যখন স্যার ইলেকট্রনের প্রোটনের গল্প চলে গেল, তাহলে ইলেকট্রন প্রোটন নিয়ে একটু জানি না ডিটেলসে কি আছে। যেমন ইলেকট্রন হচ্ছে, এর ভর হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা ইলেকট্রনের ভর বলুন, ইলেকট্রনের ভর তো হয়ে গেল, এটা চার্জ কত, চার্জ কত ইলেকট্রনের, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম, হ্যাঁ আসো, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। স্যার প্রোটনের গল্প কই করলেন? প্রোটনের ভরটা বলে দিন আগে। প্রোটনের ভর হচ্ছে তোমার 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। স্যার প্রোটনের আধান কত, প্রোটনের চার্জ বা আধান কত স্যার? আধান বা চার্জ একই জিনিস, দেখবে আমি বারবার কথার মধ্যে কনফিউশন হবে না। আধান কত স্যার? ওর আধান হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে। তো দেখো ভাই, কি কি পেলাম? ইলেকট্রনের ভর পেলাম, প্রোটনের ভর পেলাম, ইলেকট্রনের চার্জ পেলাম, প্রোটনের চার্জ পেলাম। স্যার ইলেকট্রন, এই যে ইলেকট্রনের প্রোটনের গল্প করলাম, দেখো ওদের চার্জের মানে কি আছে স্যার? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিন্তু 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 এদের চিহ্ন দুটা আলাদা, একটা ধনাত্মক ধর্মী, একটা ঋণাত্মক ধর্মী, আমি বলেছি। তাহলে এই বেসিসে স্যার আমরা বলতে পারি যে চার্জ দুই প্রকার, চার্জ দুই প্রকার। কি কি স্যার? ধনাত্মক আধান বা ধনাত্মক চার্জ, ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ। স্যার এরকম কেন লিখছেন? হ্যাঁ, এরকম ভাবেই চিহ্নিত করতে হবে, জানো কি নাই? আশা করছি জানো, ঠিক। তাহলে স্যার এখন ব্যাপার হচ্ছে যে এইগুলো নিয়ে তো জানলাম, বুঝা গেছে, বুঝা গেছে। এখন আমি একটু অন্যদিকে যাচ্ছি। যেমন যদি ইলেকট্রনের গল্প যখন চলে এলো, আবার কিছু বলিনি কথা স্যার, যখন এত কিছু কথা হলো তখন আমাদের কাছে, আশা করছি এগুলো তোমরা লিখে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, লিখে নেবো, জলদি স্ক্রিনশট। ঠিক, চলো 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 চলো, আরো অন্য কিছু কথা বলি আমরা। ভাই আমি খুব স্পিড বলছি নাকি? ম্যানেজ করে নিও একটু। হ্যাঁ দেখো 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 কি বললাম স্যার, কি বললাম? যখন আমরা ইলেকট্রনের গল্প এলো স্যার, তো ইলেকট্রনের আমরা নিয়ে একটু বেশি বিস্তারিতভাবে জানতে হবে যে এই যে ইলেকট্রন, ইলেকট্রন আমরা এই চার্জ জানলাম, এর ভর জানলাম, প্রোটনের চার্জ এবং ভর জেনেছি, এই ডাটাগুলো মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক, দেখো এরপর এই যে ইলেকট্রন বা চার্জ, আমি এটা ইলেকট্রন লিখে চার্জ লিখছি, কি লিখবো? চার্জ। চার্জ বা আধানের আমাদেরকে একক জানতে হবে। কি জানতে হবে স্যার? একক। হয়েছে? একক দুটা পদ্ধতি, একটা এমকেএস, এইটাকে এসআই পদ্ধতি বলে। এটাতে হয় তোমাদের এম্পিয়ার ইন্টু সেকেন্ড, বা এইটাকে লেখা হয় কুলম। কুলম চিহ্ন হচ্ছে তোমার সি। আচ্ছা আধান বা চার্জের মানে চিহ্ন বা সিম্বল কই বললেন স্যার? এরকম কিউ দ্বারা লিখতে পারো, বা অনেক সময় আমরা ছোট কিউ দ্বারাও লেখো। টেনশন নেওয়ার কিচ্ছু নাই, बिंदास मुस्कुराओ, क्या कम है जिंदगी में, टेंशन किसे कम है। ঠিক, কি বললাম? তাহলে এমকেএস বা এসআই পদ্ধতি কি হলো? এম্পিয়ার ইন্টু সেকেন্ড, বা এটাকে কুলম বলে। আর একটা আমাদের পদ্ধতি হবে স্যার, সেটা আমাদেরকে কি বলে? সিজিএস পদ্ধতি। তো সিজিএস পদ্ধতিতে দুটো আছে, দেখো একটা আছে তোমার ইএসইউ, আরে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা দেখে নি, দেখে নি।
পাচ্ছি না, ঠিক 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 দেখা যাচ্ছে। তাহলে ইএসইউ হয়েছে, এইটাকে বলা হয় স্টেট কুলম বা স্টেট সি। ঠিক, আরেকটা আছে তোমার ইএমইউ। বুঝো 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 বুঝো। আচ্ছা, এই ইএসইউটাকে অনেক সময় কি বলে, ফ্র্যাঙ্কলিন। তোমাদের অপশনে থাকবে যে নিচের কোনটি সিজিএস একক, হ্যাঁ ইএসইউ না ফ্র্যাঙ্কলিনও থাকতে পারে। এবং মনে রাখবে এই যে ফ্র্যাঙ্কলিন হলো, এটা হচ্ছে আধানের সব থেকে ছোট একক। কি? স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ইউনিট, সব থেকে ছোট একক। কি বললাম স্যার, কি বললাম? তোমার ফ্র্যাঙ্কলিন হয়েছে। ইএমইউটাকে অনেক সময় বলা হয় অ্যাবসলিউট কুলম, অ্যাবসলিউট এবিস, এরকম এরকম বলে লেখা হয়, অ্যাবসলিউট কুলম। বুঝা গেছে? তাহলে স্যার চলুন এদের মধ্যে একটু রিলেশন দেখার চেষ্টা করি। হ্যাঁ, কেমন স্যার রিলেশন? দেখো 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 দেখো। কি বললাম রিলেশন? যে 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। হ্যাঁ, বুঝে গেছে? আচ্ছা, সব থেকে বড় একক তো বললেন স্যার, এই সরি সব থেকে ছোট একক তো বললেন, তাহলে সব থেকে বড় একক কোনটা হবে? বলো বলো বলো। ফ্যারাডে। কি হবে সব থেকে বড় একক? ফ্যারাডে, FARADY। ফ্যারাডে লেখা থাকে, তুমি এটা ফ্যারাডের মতো, হ্যাঁ উচ্চারণ কি? ফ্যারাডে। হ্যাঁ, এটা সব থেকে বড় একক, সব থেকে বড় একক। হ্যাঁ, আধানের বড় সব থেকে, আরে সব থেকে বড় একক। ভালো লাগছে না? হ্যাঁ, বুঝতে পারছো না? ঠিক কি বললাম তাহলে এটা সব থেকে ছোট একক, সব থেকে বড় একক। তো স্যার এদের মধ্যে কি কোনো রিলেশন আছে? হ্যাঁ দেখি। কি বললাম? 1 কুলম সমান এত ইএসইউ। ঠিক, আর 1 কুলম সমান 1/10 অ্যাবসলিউট কুলম। দেখো 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 দেখো। ঠিক, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে স্যার এখান থেকে আরো কিছু করব, আরো কিছু রিলেশন বার করার চেষ্টা করবো কি? দেখো না এইখানে তাহলে 10 কুলম সমান 1 অ্যাবসলিউট কুলম হবে কিনা? হবে স্যার, কেন একদম হবে। হ্যাঁ দেখো, তারপর এইখানে এটা মেশাচ্ছি ভাই। কলম চালাচ্ছ কি নাই ভাই? ফিল্ম দেখ নাই, চলো এখানে কলম চালাতে হবে। ঠিক, দেখো কি বললাম, এদের মধ্যে রিলেশন কার 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 যে, তাহলে দেখো সব থেকে বড় কোনটা হলো বলতো? এইটা 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 অ্যাবসলিউট কুলম। তাহলে অ্যাবসলিউট কুলম সব থেকে বড়। তারপর তোমার কি হবে? কুলম। তারপর কি হবে স্যার? স্টেট কুলম। বলো এই রিলেশনটা হবে কিনা? যদি ভালো লাগছে তো দাবাকে লাইক আর শেয়ার कीजिए। দেখো 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 দেখো, অ্যাবসলিউট কুলম সব থেকে বড়, তারপরে কুলম, তারপরে স্টেট কুলম। ক্লিয়ার 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 ক্লিয়ার। ঠিক, তো স্যার আপাতত এইটুকু বুঝতে পারলাম আমি। এইটুকু ভালোভাবে তোমরা একবার লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও। ঠিক ঠিক মেশাই। আশা করছি বুঝতে পারছো যে এইটুকু কথা বলছি। হ্যাঁ, অনেক ডাটা আছে, ঠিকঠাক করে পড়তে হবে, বুঝতে হবে, নোট ডাউন করো, নিজের মতো করে নোটস বানাও ভাই। চলো আধান কেন একটু অন্য ল্যাঙ্গুয়েজে দেখি। অন্য ল্যাঙ্গুয়েজে মানে কেমন স্যার? দেখুন দেখুন দেখুন, আধানকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। আধানকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। কেমন স্যার? কেমন স্যার? কেমন স্যার? দেখুন দেখো, যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছো এটা স্যার, যে কারেন্ট আই, প্রবাহমাত্রা আই সমান Q/T। হ্যাঁ, একক সময়ে একটা এটা ক্রস সেকশনের মধ্যে যেটুকু ওরা আধান পার হয়ে যায় সেটা আমাদেরকে কি বলতাম? সেটা আমরা তড়িৎ প্রবাহ বলতাম। এইখান থেকে কিউ সমান I/T হবে স্যার, একদম হবে। ঠিক, তাহলে আধানকে এইভাবেও সংজ্ঞায়িত করা যায়। ঠিক, এটা কখন সত্য? এটা তখন সত্য যে যদি যদি এখানে কারেন্ট কনস্ট্যান্ট থাকে। কি বললাম?
যদি কারেন্ট তোমার ভেরিয়েবল থাকে তখন তোমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে আই ইন্টু ডিটি। হ্যাঁ, সামনে যখন দেখে বই পেলেন ওকে বই পারে না। আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধর, কোশ্চেন করাচ্ছি, একটা কোশ্চেন করে বুঝতে পারবে। আমি তোমাদেরকে যদি মনে করো আধান দিয়ে দিলাম, কারেন্ট দিলাম প্রবাহ মাত্রা, আর চার্জ দিয়ে দিলাম, চার্জ বুঝানো সময় দিলাম, তো যদি বলি যে বার করো আধান, পারবে? পারার কথা। দেখো 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 দেখো, সাপোজ আমি তোমাদেরকে একটা কোশ্চেন করাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। যে মনে করো আমি তোমায় যদি বলি যে প্রথম 10 সেকেন্ডে আধান কত, বুঝো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, ইন্টিগ্রেশন থেকে বই পেলে হবে। হ্যাঁ, কি বললাম? প্রথম 10 সেকেন্ডে আধান কত। এক নাম্বার, আই সমান দেওয়া আছে তোমাদের 20 এম্পিয়ার। ঠিক ঠিক স্যার, তো কি করবে? আরেকটা কোশ্চেনের সাথে অ্যাটাচ করে দিচ্ছে, হলে বুঝতে পারবে। কত আছে মনে করো, আই সমান মনে করো এরকম দেওয়া আছে 2t + 1। তো এই কোশ্চেনটা ডিল করতে ওর দিকে যাচ্ছি। দেখো এটা না সময়ের সাথে একটা ভেরিয়েবল দেওয়া আছে, তো যখন কনস্ট্যান্ট থাকে তখন সিম্পল গুণ করলেই হয়, আর যখনই কোনো একটা ভেরিয়েবল থাকে তখন তোমাদেরকে এলিমেন্ট নিতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। ক্লাস মনে হচ্ছে তোমাদের 4 সেমিস্টারে আছে, তো টেনশন লিও না, যেটুকু বলছি সেইটুকু শেখার চেষ্টা করো, তাতেই কাম হবে। ক্লিয়ার? একটা মাত্র ফর্মুলা দিয়েই তোমাদের এইখানে ইন্টিগ্রেশনটা হবে। আমাদের ফিজিক্স খুব একটা ইন্টিগ্রেশন দমে বড় কিছু জানার দরকার নেই। ঠিক দেখো, তাহলে স্যার আমি এখান থেকে তুমি যদি বলি যে প্রথম 10 সেকেন্ডে আধান কত, দিয়েছি আই সমান 20 এম্পিয়ার, আর দিয়েছি আই সমান 2t + 1। তো আগে এইটা ডিল করি, এইটা আধান সমান কি হবে স্যার? কিউ সমান আই ইন্টু টি। ঠিক, তাহলে কিউ সমান আই কত হলো তোমার? আই কত হলো বলো? 20 এম্পিয়ার আছে স্যার, আর সময় আছে তোমাদের প্রথম 10 মানে 10, মানে কিউ সমান তোমার হলো 200 কুলম। নাই বুঝতে পারলে বলো? দেখো 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 দেখো, ঠিক। চলো এইটা গল্প, এটা নিয়ে তোমাদের কনফিউশন। তাহলে এইখানে দেখো সময়ের একটা ভেরিয়েবল আছে। ক্লিয়ার? তাহলে সময় যদি ভেরিয়েবল আছে তাহলে এমন তো ভাবে হবে না, তাহলে কেমন হবে স্যার? এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কিউ সমান ইন্টিগ্রেশন আই ডট ডিটি। আয়ের মান বসাও, আয়ের মান বসাবে, দেখো কত? 2t + 1 ইন্টু ডিটি। ইন্টিগ্রেশনটা যতটুকু পারছো বুঝো, চাপ নিয়ে কি করবে, শিখে যাবে শেষ পর্যন্ত। ইন্টিগ্রেশনে যদি বাইরে আসে, আচ্ছা প্রথম 10 সেকেন্ডে বলেছে, মানে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে লিমিট লিমিট লিমিট। হ্যাঁ, তাহলে এইটা কত হবে স্যার? দেখো 2টা বাইরে চলে আসে এবং এটা হবে t²/2 হলো, প্লাস এটার ডিটির ইন্টিগ্রেশন টি হবে। লিমিটটা বসাও, 0 10 হলো, এই টু কাটাকাটি যাবে, তাহলে যদি গুণ করো তাহলে 10 2 100 আর 10 মানে 110 কুলম। বলো 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 বলো, বুঝতে পারলে কিনা বলো? ঠিক 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 ঠিক, বুঝা গেছে বুঝা গেছে বুঝা গেছে। চলো এবার আমার আরো কিছু জানা দরকার আধান সংক্রান্ত। আমি আশা করছি যেটুকু বলেছি তোমরা বুঝতে পারছো। ঠিক, ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবার আমরা এই যে আধান আছে, কি বললাম আধান, তো এটাকে আমরা এইরকম ভাবে করে পড়লাম। এখানে স্যার প্রোটন আছে প্লাস নিউট্রন আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, দুরকম ভাবে পড়লাম আমরা, একটা এই থিওরি দিয়ে আর একটা কারেন্টের থিওরি দিয়ে। হ্যাঁ, মনে রাখবে দুই। তাহলে এটা হলো তোমার নিউক্লিয়াস, এবং একে ঘিরে কি করছে ইলেকট্রন, আমরা কি বললাম, ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো মনে করো কোন করে তুমি এইখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন বার করে দিলে, স্যার ইলেকট্রনই কেনে বার হবে, প্রোটন কি আর নিউট্রন কি নাই বার হবে না? নো 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 নো, নেভার নেভার। ইলেকট্রন ফ্রিলি ঘোরাঘুরি করছে এবং প্রোটন মানে একটা বল দ্বারা আবদ্ধ, তো প্রোটন তুমি বার করতে পারবে না, ইলেকট্রনেই আদান প্রদান হবে। তো আমি দুটা কেস নিচ্ছি, এইখান থেকে কিছু ইলেকট্রন বার করে নেওয়া হলো আর এখানে কিছু ইলেকট্রন এড করে নেওয়া হলো। তো সাপোজ মনে করো এখানে 10টা প্রোটন ছিল স্যার এবং 10টা ইলেকট্রন ছিল, তাহলে এখানে নাম্বার অফ প্রোটন সমান সমান নাম্বার অফ ইলেকট্রন। ঠিক, এটা কি লিখলেন স্যার স্টাইল দিয়ে? ये बाबूराव का नहीं, मेरा स्टाइल है। হ্যাঁ, তাহলে এখানে নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন সমান সমান কি করলাম স্যার, এই পরমাণু থেকে না কিছু সংখ্যক ইলেকট্রনকে
ইলেকট্রন বার করা হলো, ইলেকট্রন বের করা হলো, তখন কি হয়ে গেল স্যার? তখন দেখো এইখানে প্রোটন প্লাস নিউট্রন ছিল, হ্যাঁ স্যার একদম ছিল, এবং আশেপাশে আশেপাশে ইলেকট্রনরা ঘোরাঘুরি করছে। তাহলে ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে, মানে ইলেকট্রনের এখানে ঘাটতি হয়েছে, মানে স্যার এখানে নাম্বার অফ প্রোটন সমান নট ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো করতে হবে ভাই, কোনো উপায় নাই এখানে। হ্যাঁ ঠিক, তাহলে এইখানে তাহলে কোনটা এখন ইলেকট্রন এখানে কি বললাম বের করা হলো, মানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, মানে নাম্বার অফ প্রোটন এখানে বেশি নাম্বার অফ ইলেকট্রনের থেকে। হ্যাঁ স্যার একদম, মানে এখানে আর 10টা প্রোটন নট ইকুয়ালস টু 10টা ইলেকট্রন, আগে এখানে 10টা প্রোটন 10টা ইলেকট্রন ছিল স্যার, এখানে এখানে কি করলাম ইলেকট্রনকে বার করে নিয়েছি, মানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে এখানে। তাহলে কে বেশি আছে স্যার? প্রোটন সংখ্যা বেশি আছে, অতএব এই যে আধানটা বা এই পরমাণুটা কি হলো ধনাত্মক চার্জে চার্জিত হলো, কারণ কেন? কারণ প্রোটন সংখ্যা এখানে বেশি। ঠিক, তার মানে স্যার এই পরমাণুটা নিয়ে যে বস্তুটা গঠিত হবে সে ধনাত্মক আধানে আহিত, এবং এইখানে কি করলাম কিছু ইলেকট্রন যোগ করা হলো। আরে বুঝো বুঝো, চ্যাপ্টারটা ওঠার যে ধরনটা সেটা তো দেখে নিতে হবে, তো যোগ করা হলো। তাহলে এখানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ছিল মনে করো, এবং এখানে ইলেকট্রনরা ঘোরাঘুরি কি হলো ইলেকট্রন যোগ করা হলো, তার মানে স্যার ইলেকট্রনের সংখ্যা বেশি এখানে, এখন নাম্বার অফ প্রোটনের থেকে নাম্বার অফ ইলেকট্রন বেশি। হ্যাঁ স্যার ঠিক বেশি। তাহলে স্যার এখন এইটা কেমন হবে? এইটা এখন নাম্বার অফ প্রোটন সমান সমান কি নাম্বার ইলেকট্রন আছে? না স্যার নাই, ইলেকট্রন বেশি আছে এখানে, তার মানে এইটা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। এখন একটা কথা বলছি শুনো, নোট ডাউন করে লিও যে কথাটা বলছি। পরমাণু থেকে ইলেকট্রন যদি হাঁটানো হয় বা ইলেকট্রন যদি কোনো পরমাণু হারায়, সে নিজে ধনাত্মক আধানে আহিত হয়, আর যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানে আহিত হয়। ক্লিয়ার কি নেই বলো? তাহলে ইলেকট্রন হারিয়ে, আরে বই এরকম কথা লেখা থাকে বুঝবে তো, ইলেকট্রন হারিয়ে পরমাণু ধনাত্মক আধানে আহিত হয়, এবং ইলেকট্রন নিয়ে সে কি করে ঋণাত্মক আধানে আহিত হয়। তাহলে আধান দুই প্রকার বোঝা গেল, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান। আশা করছি গল্প ক্লিয়ার হয়েছে। ঠিক স্যার, ঠিক স্যার, দেখো লিখো 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 লিখো, লেখার পর আমি মেশাচ্ছি। তাহলে স্যার কোনো বস্তু ধনাত্মক আধান না কোনো বস্তু ঋণাত্মক আধান আহিত হবে, তার জন্য দায়ী কে? দায়ী হলো ইলেকট্রন, প্রোটন না নিউট্রন তো নয়। প্রোটন আর নিউট্রন দায়ী হচ্ছে কি না? তাহলে দায়ী কে স্যার? এই কথাটাও লিখবে পয়েন্ট করে, যে কোনো বস্তু ঋণাত্মক বা ধনাত্মকের জন্য ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের ঘাটতির জন্য এইসব হচ্ছে, তাহলে দায়ীটা কে হলো? দায়ীটা হচ্ছে ইলেকট্রন। ঠিক, এখন ব্যাপার হচ্ছে আরো একটা কথা বলে নিজেকে বলা উচিত। আচ্ছা বলো না, ইলেকট্রনের ভর কত বললাম দেখি, কত মনে আছে? মাস অফ ইলেকট্রন কত ছিল? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। হতো স্যার এইটা এতটুকু ভর, তো এটা হ্যাঁ একদমই অল্প ভর। তো মনে করো এটাতে কি বললাম কিছু ইলেকট্রন যোগ করা হয়েছে, কি বললাম কিছু ইলেকট্রন যোগ করা হয়েছে, তার মানে এইখানের ভর একটু হলেও বেড়েছে। হ্যাঁ স্যার বুঝলাম, কি বললাম যে ইলেকট্রন যখন যোগ করা হয়েছে তার মানে কি কিছু সংখ্যক ইলেকট্রন এইখানে এসেছে, তার মানে স্যার এর ভরও বাড়িছে স্যার, সামান্য বাড়িছে, হয়তো কি হবে বাড়িছে কি নেই, আর এবং এইখানের ভরটা কমেছে। ঠিক, একটা কনসেপ্ট বুঝতে মনে রাখতে হবে। ঠিক, ঠিক আছে স্যার, এবার আমাদেরকে কিন্তু এটা দেখে নাও, এটা লিখে নাও, তারপর আবার অন্য কোথায় যাচ্ছি, মেশাচ্ছি 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 মেশাচ্ছি। ঠিক আছে, দেখো আর দু তিনটে জিনিস আমাদেরকে চার্জ নিয়ে জানতে হবে, যেমন 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 স্যার স্যার আধানের একক তো আমরা জানলাম, মাত্রা কিন্তু জেনে নেই এখন। আচ্ছা তার আগে বলো আধান, আমি দু তিনটে ডাটা লিখছি, একটু ফিল করার চেষ্টা করবে। আধান মৌলিক রাশি একটা না যৌগিক রাশি? আধান মৌলিক নয়, আধান হচ্ছে তোমাদের লব্ধ বা যৌগিক রাশি, লব্ধ রাশি, ডিরাইভড কোয়ান্টিটি। স্যার কোথা থেকে এসছে? আরে এখনই তো বললাম স্যার আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান আই ইন্টু টি, তাহলে কোথা থেকে আসছে? আইটা তো ফান্ডামেন্টাল বলে না তড়িৎ প্রবাহ মাত্রা, প্রাথমিক রাশি, হ্যাঁ যে 7টা প্রাথমিক মৌলিক রাশি আছে সেখান থেকে এসেছে। তাহলে আধানটা কিন্তু আমাদের মৌলিক রাশির মধ্যে পড়ে না, কি লব্ধ রাশি। এবং এইখান থেকে আমরা স্যার কুলম এটা আমরা কি পেলাম, এইখান থেকে আধানের একটা যে একক পেয়েছিলাম এম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে স্যার মাত্রাও তো আমরা বলতে পারি এখান থেকে, হ্যাঁ
দেখো মাত্রা কি, দেখো অনেক স্যারেরা বলে দিই মুখস্থ করে এরকম লিখে দিই এটা এটা হয় না 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 না, ফিল তো নিতে হয় ভাই। হ্যাঁ, ফিলে যদি না নিলে কি করে আইলো সেটা না হলো আমার কাছে ক্লাস করা মানে কি হলো? দেখো তাহলে কি বললাম, মাত্রা কি হবে দেখো, m0 এটা তো রাখাই আছে, l0 হলো t ইন্টু এ, এইটা হবে। অনেক সময় এ ইন্টু টি এরকম ভাবে লেখা থাকে, হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো হেডেক না, এটা আমি এড করেছি দেখানোর সুন্দর জন্য, স্টাইল মারে কোনো চিন্তা নেই, ঠিক। আচ্ছা, এই যে আমরা তিনটা কোণা পেলাম স্যার, একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা নিউট্রন, তার মধ্যে ইলেকট্রনটা আছে সব থেকে মৌলিক কণিকা হয়েছে, এবং প্রোটন আর নিউট্রন মৌলিক কিন্তু নয়। প্রোটন আর নিউট্রন মৌলিক কণিকা নয়, কে মৌলিক কণিকা হচ্ছে তোমাদের ইলেকট্রন, ঠিক। এবার আমরা কি পড়বো, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে আধান বা চার্জের মোটামুটি 8-10টার মতো ধর্ম আছে স্যার, কি আছে, 8-10টার মতো ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে আমরা একবার সুন্দর করে জানি, ঠিক। তো চলো কলম চালাতে শুরু করো, চার্জের আমরা ধর্ম পড়বো, আমি হেডিং দিচ্ছি আধানের ধর্মাবলী, আধানের ধর্ম। এখন তোমরা কেউ কেউ বলবে স্যার আমাদের চ্যাপ্টারটাই যে প্রথমে এরকম আছে স্থির তড়িৎ প্রাথমিক ঘটনাবলী, ঠিক আছে ভাই, আছে কি আছে, তো এইটা এই যে টপিকটা আমি পড়ালাম এর বাইরে কোনো কনসেপ্ট হয়ই নেই, দেখে নিও, ঠিক। কি বললাম, আধানের ধর্ম, প্রপার্টিজ অফ চার্জ। দেখো 1 নম্বর, তোমরা জানো আমরা আধান 2 প্রকার পেলাম, কি আধান, স্যার বারবার লিখতে হচ্ছে, আধান 2 প্রকার, আমি বড় করে কাজ করে দিচ্ছি, লিখে নিও, আধান 2 প্রকার। 1 নাম্বার ধনাত্মক আধান, 2 নাম্বার ঋণাত্মক আধান, ঠিক আছে স্যার। এইটাকে অনেক তোমরা প্রোটনও বলতে পারো, প্রোটন, ঠিক আছে স্যার। এটাকে ইলেকট্রন। দেখো ভাই বোর্ডে হাত লেখা অত সুন্দর হয় নাই, আমার ম্যানেজ করতে হবে। তাহলে কি বললাম, আধান 2 প্রকার। এখন এই ধর্ম থেকে আমরা জানতে হবে যে যদি প্লাস প্লাস চার্জ থাকে বা মাইনাস মাইনাস চার্জ থাকে, কি সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, লিখো লিখো, এটা তো স্যার আমরা জানি, পরস্পরকে বিকর্ষণ করে মানে দুশ্মনী, হ্যাঁ ঠিক। যদি প্লাস মাইনাস হয় বা মাইনাস প্লাস হয় মানে বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী আধান পরস্পরকে পরস্পরকে কি করে আকর্ষণ করে, নোটসের মতো হয়ে যাচ্ছে, লেখো পরস্পরকে কি করে আকর্ষণ করে, ছাড়ে পালাবে না, দেখো শেষ পর্যন্ত। তাহলে এদের মধ্যে কি আছে, এদের মধ্যে আছে পেয়ার, আর এদের মধ্যে আছে দুশ্মনী, বুঝে গেছে, 1 নম্বর ধর্ম। চলো 2nd নাম্বার ধর্ম, 2nd নাম্বার ধর্ম হচ্ছে স্যার যোগাত্মকতা, আধ্যাত্মিক বাংলা, এডিটিভিটি, কি হেডেক লিখো না, নামটা নিয়ে বুঝো যে কনসেপ্ট সেটা বুঝলেই হবে। কোনো একটা সিস্টেম আছে মনে করো এখানে, কি বলছি, এখানে কোনো একটা সিস্টেম আছে, এবং এইখানে মনে করো +2 কুলম চার্জ আছে, +3 কুলম চার্জ আছে, -8 কুলম চার্জ আছে। তাহলে কোনো একটা সংস্থায়, বিচ্ছিন্ন সংস্থা, এই কথাগুলো দেখে হেডেক নেওয়ার দরকার নেই, এরকম হয় ভাষা, ফিজিক্সের ভাষা এরকমই আছে, কোনো একটা বিচ্ছিন্ন সংস্থা, মনে করো এরকম একটা কোনো সংস্থা আছে, এর উপর মনে করো কত আছে, +2 কুলম চার্জ, +3 কুলম চার্জ, আর -8 কুলম চার্জ। তাহলে স্যার মোট চার্জ কি করে বলতো, তোমরা যেহেতু চার্জ একটা স্কেলার রাশি বটে, তাহলে চুপচাপ জুড়ে দাও, +2 কুলম, +3 কুলম, -8 কুলম, কত হলো, 3 আর 2 5, 5 এর 8 মানে -3 কুলম, সিম্পল যোগ, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে, ঠিক। চলো এটা মেশাচ্ছি, অন্য কনসেপ্টে আসছে, ঠিক 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 ঠিক, আরে লিখো 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 লিখো।
ক্লাস 12 মানে পড়াশোনা জোরদার, ফ্রি ফায়ার গেম টেম ফিল্ম টিলিম দেখা যাবে না। আরো যদি উল্টাপাল্টা কোনো কাজের সাথে লিপ্ত আছো তাহলে ওইখান থেকে সরে আসতে হবে। আশা করছি বুঝতে পারছো। ঠিক। 3 নম্বর ধর্ম, 3 নম্বর ধর্ম হচ্ছে স্যার আধানের সংরক্ষণশীলতা। আধানের সংরক্ষণশীলতা, হ্যাঁ, কনজারভেশন অফ চার্জ। ওটা লিখে দিই, লেখা দরকার পড়ে। লেখা কি হচ্ছে? কনজারভেশন অফ চার্জ লেখা ঠিকঠাক হচ্ছে না ভাই। তাই কি বললাম, দেখো এই যে সংরক্ষণশীলতা, এরকম ধর্ম তোমরা পড়েছো। যেমন তোমরা আগেই পড়েছো যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক শক্তি থেকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। হ্যাঁ, সেরকম আধানকেও সৃষ্টি বা ধ্বংস করা যায় না। না আধান তুমি উৎপন্ন করতে পারবে, না আধানকে তুমি কোনো জায়গায় ধ্বংস করতে পারবে। কি করতে পারে? এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ করতে পারো। এইটা হচ্ছে আধানের সংরক্ষণশীলতা। আমি লিখে দিই চলো, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হয়েছে হয়েছে। চলো তারপরের কনসেপ্ট, 4 নম্বর ধর্ম। দেখো, যদি কোনো একটা আহিত বস্তু আছে, মনে করো এটা একটা বস্তু আছে, হ্যাঁ, সে অন্য একটা বস্তুকে কি করবে? আকর্ষণ করবে। সে যদি আহিত না থাকে তা আকর্ষণ করবে। ফিরলেও কথা বুঝো বুঝো বুঝো, কথা ধ্যান সেদিকে। একটা আহিত বস্তু, আমি লিখে দেব আহিত বস্তু, এটা মনে করো অনাহিত বস্তু বটে। অনাহিত বস্তু কি করবে? আকর্ষণ করবে। হয়েছে? যদি এইটাও হয়তো থাকে, এটাও হয়তো থাকে, তাও আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যদি সমধর্মী হয়ে যায় তাহলে বিকর্ষণ। আবার আচ্ছা, সমধর্মী হলে কি বিকর্ষণই হবে? কোনো সময় কি আকর্ষণ হবে না? আচ্ছা কেস বলছি এখানে। তাহলে কি বলছি? একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। হয়েছে? কিন্তু দুটি যদি সমধর্মী থাকে, যেমন, তাহলে ওরা সবসময় বিকর্ষণ করবে। বুঝা গেছে কি বললাম? এটা একটা আহিত বস্তু, এটা একটা অনাহিত বস্তু, এরা একে অপরকে আকর্ষণ করবে। যদি বিপরীত প্রকৃতির থাকে তো আকর্ষণ হবেই। হয়েছে? সরি, বিপরীত যদি প্রকৃতির থাকে তাহলে বিকর্ষণ হবে। এমন একটা কেস আছে যে জায়গায় আকর্ষণ হবে। যেমন দেখা যাচ্ছে তোমাকে এইখানে মনে করো কিউ সমান একটা আধান আছে, কিউ সমান প্লাস ভি, আর এইখানে কিছু ছোট চার্জ আছে কিউ সমান এটা প্লাস ভি। তো তোমাদের কি মনে হচ্ছে এরা বিকর্ষণ করবে? হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে এইরকম যদি খুব হেভি চার্জ থাকে, এখানে খুব বেশি চার্জ, তখন কি করে? এই আধানটার এই পাশটা, এই অঞ্চলটাতে একটা বিপরীত ধর্মী চার্জের উৎপন্ন হয়, যেটা আমরা ইনডিউসড চার্জ বলি বা তড়িৎ আবেশ বলি। আমাদের পরের লেকচার ওইটার উপরে হবে। বুঝা গেছে? তো তখন কিন্তু সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও তারা কিন্তু বিকর্ষণ করতে পারে। তো এসারেশন রিজন যখন কোশ্চেন এরকম প্রকৃতির আসে যে এইটা হবেই কি, হতেও পারে না পারে, এরকম বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে ট্রু ফলস বা এসারেশন রিজন কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ক্লিয়ার 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 ঠিক। ঠিক আছে স্যার, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। কারণ কি? কারণ দুটা, একটা ইন্ডাকশন, একটা এটা হতে পারে যে মহাকর্ষের কারণে অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে। ঠিক। আর তারপর তো এই যে ধর্মটা বললাম যে দুটা বিপরীত সমধর্মী যদি চার্জ থাকে, মনে করো এখানে প্লাস থাকে এখানেও প্লাস থাকে, তাও এরা একে অপরকে আকর্ষণ করতে পারে। কেন বুঝালাম তোমাদেরকে? যদি হেভি চার্জ থাকে তাহলে এই পাশে একটা ইনডিউস চার্জ হয় বা আবেশী আধান তৈরি হয়। ঠিক আছে, চলো এবার একটু অন্য এইটার বিশেষে আমরা একটা কোশ্চেন করি। যেমন তোমাকে মনে করো একটা কোশ্চেন দিচ্ছি, যে মনে করো এখানে একটা আধান আছে Q1 আর একটা আধান আছে Q2। সাপোজ এদের যদি প্রোডাক্ট ধনাত্মক আসে,
এটা দুই গুণ করে কি আছে, ধনাত্মক আছে। আবার আরেকটা এরকম ওই আধানগুলাই আছে, মনে করো এদের একবার ঋণাত্মক এলো, আরেকবার মনে করো Q1, আবার Q2 কত হলো, মনে করো 0 এলো। ঠিক 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 ঠিক। তাহলে এই যে Q1 Q2 এইখানে কেমন হবে, এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে না কি হবে? হ্যাঁ দেখো, দুটার প্রোডাক্ট, দুটা গুণফল ধনাত্মক আসছে, মানে স্যার প্লাস 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 হতে পারে, আর মাইনাস মাইনাসও প্লাস হতে পারে। তার মানে এরা এই দুটা আধান একে অপরকে কি করে বলতো, বিকর্ষণ করবে। বলো বুঝতে পারলে কিনা? ঠিক, এই দুটো আধান আছে, এদের গুণফল কি আসছে, ঋণাত্মক আসছে, হয় একটা প্লাস একটা মাইনাস, বা একটা মাইনাস একটা প্লাস। তাহলে কি হবে, এদের মধ্যে কি হবে, আকর্ষণ হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আজকাল আসছে, মডেল কোশ্চেন, বুঝো। এটা কি হবে বলতো, একটা হয় একটা আহিত বস্তু, একটা অনাহিত বস্তু, এরকম হবে। তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যেও আকর্ষণ হবে। তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিবে যে যদি এরকম প্লাস হয়, এখানেও মাইনাস হয়, এখানে 0 হয়, তাহলে কি হবে, এদের মধ্যে আকর্ষণ হবে বিকর্ষণ হবে, কিছুই হবে না কি না, এরকম কোশ্চেন। বুঝে গেছে? আচ্ছা চলো আরেকটা কোশ্চেন করি, যখন মনে পড়লো তখন দেখো, ঠিক আছে, এগুলা লিখে নিও, হ্যাঁ দেখো বুঝো ভালো করে। এইখানে একটা বস্তু আছে এ, ঠিক, এখানে আরেকটা বস্তু আছে বি, ঠিক, এখানে একটা বস্তু আছে সি, এখানে একটা ডি আছে, ঠিক। এদের মধ্যে মনে করো হচ্ছে তোমাদের আকর্ষণ, অ্যাট্রাকশন হলো, এদের মধ্যে হচ্ছে মনে করো রিপালশন, আবার এদের মধ্যে হচ্ছে অ্যাট্রাকশন, এদের মধ্যে আবার হচ্ছে রিপালশন। রিপালশন অ্যাট্রাকশনটা কি, আকর্ষণ রিপালশন ইংরেজি পড়ে। তাহলে কি বললাম, এদের মধ্যে আকর্ষণ, তাহলে আমি তোমাকে যদি বলি যে এ নাম্বার আধানটা কি বলে, প্লাস প্লাস বটে না মাইনাস বটে, বলো কি হবে? তো এই রকম কোশ্চেন আমরা কিভাবে করবো, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে, সাপোজ আমরা যদি প্লাসেই ধরি, তা প্লাস আর এর যদি মাইনাস হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ হবে। এইটা মাইনাস, এইটাও যদি মাইনাস হয়, এদের মধ্যে বিকর্ষণ হবে। এইটা মাইনাস, এইটা প্লাস হলে তখন এটা আকর্ষণ হবে, আবার এইটা প্লাস, এইটা এদের মধ্যে বিকর্ষণ হবে। দেখো বুঝে গেল? আবার যদি মাইনাস ধরেও করো তা হবে। তাহলে এটা মেবি যদি ইংরেজিতে বলি, ধনাত্মক, এই আধানটা ধনাত্মক বা ঋণাত্মক, দুটি হতে পারে। এরকম ধরনের কোশ্চেন কেন মনে রাখবে, ঠিক। চলো এর পরের যে আমাদের ধর্মটা আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি বলছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। দেখো, আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন ভালো করে বুঝবে, এখান থেকে কোশ্চেন আসে। কোয়ান্টায়ন বা ইংরেজি বলি যে কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো দেখো, ভারী ভরকম নাম দেখে মাথা খারাপ করলে হয় না, হ্যাঁ ভালোভাবে বুঝতে হবে। দেখো, আধানের কোয়ান্টায়ন মানে, আমি দেশি ভাষায় বলছি একদম, তুমি আধান সর্বনিম্ন কোনটা পেতে পারো, ইলেকট্রনের যে আধানটা আছে সেটা পেতে পারো। কি, ইলেকট্রনের আধান কত বড় স্যার, 1.6 -1.6 × 10⁻⁻19 কুলম। আর এটাকেই নেওয়া দেওয়া করতে পারো তুমি, হ্যাঁ। তাহলে আধানের কোয়ান্টিটেশন মানে, আমি যদি একদম দেশি ভাষায় বলি, তাহলে বলছি গোটা গোটা জিনিস। মানে আধান তুমি একখানা, অর্ধেক, হাফ, 3.5, 5.5, এই সাড়ে মারে আধানের ক্ষেত্রে হয় নাই ভাই। আধান যাবে তো গোটা গোটা। যেমন তোমাকে আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বলি, তুমি পারবে জানতে পারো তো, কোনো একটা দোকান থেকে অর্ধেক ডিম মার খাবে গেলে তাহলে কি বলছি, যে আধানের কোয়ান্টিটি তুমি গোটা গোটা আধান পাবে। গোটা গোটা কেমন, এই যে ই আছে সর্বনিম্ন যে মান, উহার সরল গুণিতক আকারে তুমি আধান পাবে। যেমন তুমি স্যার 2e পাবে, তুমি 3 পাবে, তুমি 3.5 পাবে কি না, না না, এটা হবে না। তার মানে স্যার আধান আমরা কেমন পাবো, কিউ সমান এনই প্লাস মাইনাস এনির ফরম্যাটে পাবো। এইটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। যেমন আমি তোমাকে বলবো, আমাকে 5টা মানুষ দেও, আমি এরকম বলতে পারি 5.5টা মানুষ আমার, কি বলে মানে 3.5 সাড়ে মারে আসে নাই ভাই, 3.5 2.5 1.5 এইসবের কোনো খেল এখানে নাই এখানে। আচ্ছা বলো তোমরা, আধান কোয়ান্টাইজেশন হয়েই কেন বলো? কি বললাম, আধান মৌলিক কণিকা, ইলেকট্রন মৌলিক কণিকা বলে সব থেকে হলো, ইয়াকে তুমি ভাঙতে পারো না, তো কাকে ভাঙতে পারো স্যার, তুমি তুমি পারো এগুলাকে, প্রোটন।
নিউটন। এদেরকে ভাঙে তুমি পাবে কোয়ার্ক। কোয়ার্ক কি কি? প্রোটন কি দিয়ে তৈরি হয়? দুটো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয়। এদের মান কি? 2e+3 আরটা e/3। এই আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক মিলে প্রোটন তৈরি হয়। নিউটন নিউটন দ্বারা কি হয়? এটা হয় ইউ ইউ ডি, এটা হয় ডি ডি ইউ। দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, এটা হয় দুটো ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক। আর এদের মান কত স্যার? কোয়ার্কের আপ কোয়ার্কের মান হচ্ছে এটা 2-2e+3 আর এটা e+3। একটু মানটা প্লাস মাইনাস একটু দেখে নিও যদি কোনো গন্ডগোল হয়। তাহলে তাহলে কি বললাম? তাহলে দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে তোমার হয় প্রোটন। আর নিউটন কি নিয়ে তৈরি হয়? নিউটন তৈরি হয় তোমার দুটো ডাউন কোয়ার্ক মানে 2e/3 হলো, আর একটা তোমার একটা আপ কোয়ার্ক মানে 2e/3 -2/3 কাটাকাটি করে দেখো নিউটন 0 আসবে। তাহলে স্যার মৌলিক কণিকা কি হচ্ছে? ইলেকট্রন। তো তুমি ইলেকট্রন মিনিমাম মিনিমাম তুমি যদি কোনো বস্তুকে চার্জ দিতে চাও তাহলে তোমার ইলেকট্রন একটা ইলেকট্রন দিতেই হবে মিনিমাম। তুমি 2e দাও 3 দাও 4 দাও ঠিক আছে চলবে, কিন্তু তার মানে এই নেই যে 3.5 দিলে, এরকম হবে না। আজ তোমাকে আমি কিছু মান লিখছি, দেখো এটা এটা লিখে নাও, এটা লিখে নাও। আমি দেখো এখানে লিখেছি, যেমন তোমাকে যদি বলে দিই 1.6 × 10⁻20, এই পরিমাণ চার্জ কি কাউকে দিতে পারবে তুমি? মানে যে কোনো চার্জ কাউকে দিয়ে দিলে, যে কোনো চার্জ নিয়ে নিলে এরকম হবে না। কি হবে? গোটা গোটা চার্জ নিতে হবে তোমাকে। ওই ইলেকট্রনের 1 ইলেও 2 ইলেও ইলেকট্রনের সরল গুণিতক, কি বলবো? সরল গুণিতক। এই যে এনটা আছে না বাবু, এইটা হচ্ছে তোমার 0 +-1, আরে প্লাস মাইনাস দেওয়া আছে মানে 1 2 3 পর্যন্ত চলতে হবে। ইন্টিজার বলে, ইন্টিজার। বুঝা গেছে? তাহলে এরকম কি চার্জ তুমি কাউকে দিতে পারবে না? স্যার 15e দিতে পারবো? হ্যাঁ দিতে পারি। তাহলে 15e/3 দিতে পারবো। সেটা তো ফ্র্যাকশনে আসছে, ভাগ করে দেখো 5e হবে। তাই এই পরিমাণ চার্জও দেওয়া যাবে। হ্যাঁ, এবার তোমাকে আমি বিভিন্ন ডাটা দিচ্ছি, যেমন এইটা কি সম্ভব? 0.93 কুলম। হ্যাঁ এটা সম্ভব। তুমি ই আর সি এর মধ্যে পার্থক্য দেখো আগে ভালো করে, বুঝো বুঝো, এটা এটা বোঝার জিনিস। আমি এইটা মেশাচ্ছি, এই ডাটাগুলো লিখে নিও বাবু। হ্যাঁ দেখো দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো কি হচ্ছে স্যার, কি হচ্ছে। এই যে আচ্ছা বলো, 1 কি আমরা ফর্মুলা পেলাম? কিউ সমান +-NE, ঠিক আছে। তাহলে স্যার 1 কুলম চার্জে কটা ইলেকট্রন থাকে এটা আমাদেরকে বার করতে জানতে হবে, হ্যাঁ কি না? তাহলে তাহলে নাম্বার অফ ইলেকট্রন সমান 1/1 কুলম, মানে কিউ জায়গায় 1 বসালাম, বাই কত হবে বলো? 1.6 × 10⁻−19। এই যদি ভাগ করো এন এর মান পাবে 6.25 × 10⁻, এর উপরে উঠে তখন 18। এত সংখ্যক ইলেকট্রন পাবে তুমি, ঠিক আছে। এবার আমি কতগুলা তোমাদেরকে ডাটা দিচ্ছি, কোন চার্জটা পসিবল আর কোন চার্জটা দেওয়া যাবে না। আচ্ছা তোমাকে যদি মনে করো যে কোনো একটা মান দিয়ে দিলাম, যেমন মনে করো তোমাকে এরকম দিচ্ছি, বলো এই চার্জটা পসিবল হবে কিনা। আচ্ছা মিনিমাম চার্জ কত? 1.6 × 10⁻−19 কুলম, ঠিক। বলো এটা সম্ভব কি নাই? এটা সম্ভব কি নাই? হ্যাঁ স্যার সম্ভব। এইটা এইটা সম্ভব কি নাই? হ্যাঁ এটাও সম্ভব। হ্যাঁ, তাহলে তুমি কি করবে? এই যে ফর্মুলাটা দেখতে পেলে, কিউর মান বসাবে, এনটা বার করবে, আর এর মান তো তুমি জানো, কিউর মান দেওয়া থাকে, এই আদানটা সম্ভব কিনা। এই যে মানগুলো বসাবে দেখবে এন এর যে মানটা পাবে তুমি একটা এরকম পাবে, হয় 1 2 3 এরকম অর্ডারে পাবে, এরকম 1.5 এইসব কিন্তু পাওয়া যাবে না। বোঝা গেছে? তো অতএব স্যার আমরা কি পাবো? আমরা পূর্ণ সংখ্যায় পাবো ইলেকট্রনের যে চার্জ ও আর সরল গুণিতকে পাবো। এইটা হচ্ছে আমাদের আধানের কোয়ান্টাইজেশন। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে কয়েকটা ডাটা দিচ্ছি, সেটা দেখো এবং বোঝার চেষ্টা করছি কোন কোনটা হবে। আমি হোমওয়ার্কের মতো কিছু কাজ দিয়ে দিচ্ছি, দেখবে এগুলো সম্ভব কি নাই। ঠিক, দেখো তাকাও, বোর্ডের দিকে তাকাও। যে ডাটাগুলো দিয়েছি এইগুলো তোমরা চেক করে দেখবে কিউ সমান এন এর ফর্মুলাতে, এবং দেখবে যে কোন আধানগুলি কোনো বস্তু থেকে দেওয়া যাবে বা কোনো বস্তু থেকে নেওয়া যাবে। বুঝা গেছে?
বুঝা গেছে? এইগুলো তোমাদের হচ্ছে হোম টাস্ক। এরপরে আমরা ধর্ম যাই। কোন নাম্বার ধর্ম হলো আমাদের? মনে হয় 5-6 নম্বর ধর্ম হয়ে গেছে। এবার দেখো পরের ধর্ম আমাদের হচ্ছে যে আধানের আপেক্ষিকতা। আধানের আধানের আপেক্ষিকতা, ইনভেরিয়েন্ট অফ চার্জ বলে, ইংরেজি নামটা মনে রাখবে, ইনভেরিয়েন্ট অফ চার্জ। এটা কি বলে স্যার? বুঝো ভালো করে। দেখো, যদি কোনো একটা এম ভরের বস্তু থাকে, সে যদি ভি বেগে গতিশীল হয়, তখন আমরা এরকম একটা ফর্মুলা আপেক্ষিকতার পড়েছি, এম সমান এম নট রুট আন্ডার 1-v² / c²। তো এইটা তোমরা আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না এই কথাটা, এটা মডার্ন ফিজিক্সে আছে, ই সমান mc² থেকে এই জিনিসটা এসছে। তো ভরের ক্ষেত্রে যদি কোনো এম ভরে একটা বস্তু ভি বেগে গতিশীল হয়, তখন তার ভরের কিন্তু পরিবর্তন হয়। হ্যাঁ, আলো গতিবিধি চলে তো ভর কমে যায়, এইসব কিছু একটা ভর বাড়ে যায়, এইসব কিছু কাহিনী আছে। কিন্তু আধানের ক্ষেত্রে এইসব কিন্তু কোনো আধান তার গতিবেগের উপর নির্ভর করে না। এই যে আপেক্ষিকতা বলেছি, ইনভেরিয়েন্ট অফ চার্জ, চার্জ কিন্তু বেগের উপর নির্ভরশীল নয়। তোমার এরকম অনেক সময় কোশ্চেন এসে যায় যে একটা কিউ পরিমাণ আধান আছে, সে ভি বেগে গতিশীল। তার ক্ষেত্রে এরকম একটা অপশন দেওয়া থাকে, কিউ সমান কিউ নট রুট আন্ডার 1-v² / c²। আর তুমি জীবনে যদি এটা কোনোদিন দেখে এসছো, মহাকর্ষের সময় যদি পড়ে এসছো, তাহলে তুমি এটা ঠিক বলে দিবে। কিন্তু মনে রাখবে আধানের ক্ষেত্রে এটা হয় না, এটা ভরের ক্ষেত্রে হয়। গল্প ক্লিয়ার? ঠিক। একটা তারপরের কনসেপ্ট, তারপরের আমাদের ধর্ম, তাহলে কয়েকটা ধর্ম আমরা বুঝতে পারলাম, 7-8টা ধর্ম। এইসব নিয়ে আমাদেরকে ভালোভাবে কিন্তু কনসেপ্ট বিল্ড করতে হবে, কারণ বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, কোন কনসেপ্ট কোথায় কাজে লাগবে কিচ্ছু আগে থেকেই জানান নাই। দেখো তাহলে কি বলছি আমি, তাহলে আমাদের পরের যে ধর্ম আছে, পরের ধর্ম আমাদের হচ্ছে যে আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে। হইল কার ক্ষেত্রে? এটা পরিবাহীর ক্ষেত্রে। মনে রাখবে, আমি বুঝাচ্ছি এখানে, চিন্তা করো না। আধান বাইরের পৃষ্ঠে, মনে করো যদি এটা মনে করো একটা গোলাকার এরকম, যদি মনে করো আমার হাতটা এরকম বস্তু, তাহলে বাইরের পৃষ্ঠে আধান থাকে পরিবাহীর ক্ষেত্রে। আধান সমগ্র বস্তুতে অবস্থান করে কার ক্ষেত্রে? কুপরিবাহীর ক্ষেত্রে। হয়েছে? এবার বুঝো ভালো করে। তারপরে আমি ধর্ম বলছি, এইটার সাথে রিলেটেড আছে, তাহলে একই সাথে বলতে হবে। তো এটা হলো স্যার। এবার আমাদের গল্প আসছে, দেখো যে আধান কি বলে হয়েছে, তারপর দেখো যে ভর ছাড়া আধান সম্ভব নয়। আধান সম্ভব নয়, কিন্তু আধান ছাড়া ভর সম্ভব। কিন্তু আধান ছাড়া ভর সম্ভব। স্যার নাই বুঝতে পারলি? হ্যাঁ দেখো, আমি এইদিকে লিখছি পরিবাহী, ফিল পাবে চিন্তা নাই। আমার ক্লাসে আসছে তখন আমি কি বলেছি? বিন্দাস মুস্কুরাও। হ্যাঁ, এইদিকে লিখছি কুপরিবাহী। ঠিক আছে, তো পরিবাহী এইরকম হতে পারে স্যার, দেখো না। তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি বললাম? আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই জন্য করে পুরা নিরেট থাকে, একদম সম্পূর্ণ নিরেট। তাহলে এইখানে বাইরের পৃষ্ঠে অবস্থান করছে। হ্যাঁ বলো। আচ্ছা যদি এরকম থাকে, দেখো না, দেখাচ্ছি, এইটুকু অংশ পূর্ণ আছে, মাঝটাই ফাঁকা, একটা গোলক আছে মনে করো, একটা ফুটবল মনে করো, ওই ভিতরে কিছু অংশ ফাঁপা আছে। তাহলে তখন কিন্তু আধান কোথায় থাকবে? এইখানে। কন্ডাক্টর হচ্ছে ভাই, তো কন্ডাক্টর বা পরিবাহীর ক্ষেত্রে কি বললাম? বাইরের পৃষ্ঠে আধান থাকে। একদম যদি ফাঁপা থাকে কোনো নাই, তাও বাইরের পৃষ্ঠে আধান থাকে, কারণ কন্ডাক্টর হচ্ছে
বাইরের পৃষ্ঠে আধান থাকবে। হ্যাঁ বলো। কিন্তু কি বললাম, আধান সমগ্র বস্তুতে অবস্থান করে, কার ক্ষেত্রে? কুপরিবাহীর ক্ষেত্রে। হয়েছে? তো কুপরিবাহী এখন লিখেছি, দেখো এরকম যদি একটা পদার্থ হয়, তাহলে এটা মনে করি যদি এরকম পুরো পুরো গ্যাপ থাকে, একদম পুরো গোলক ফুটবলের মতো, তাহলে প্রতিটা জায়গাতে আধান থাকবে, সব জায়গায় জুড়ে। আরে গল্প ক্লিয়ার কি নেই, গল্প ক্লিয়ার কি নেই বল। ঠিক। আচ্ছা, এরকম যদি সেকেন্ড অপশন এরকম যদি ফাঁকালি, যে মাঝের অংশটা ফাঁকা, তাহলে দেখো এই যে ফাঁকা অংশ, এখানে ভর নাই, তো ওইখানে ভর নাই মানে ওইখানে আধান কিন্তু থাকবে না, তাহলে ওইখানে আধান থাকবে না। তাহলে আধান শুধুমাত্র এই জায়গাগুলো যেখানে ভর আছে সেখানে আধান থাকবে। ভাই সাহেব দেখো দেখো দেখো, তৃতীয় কেস, এই কেসটা এইটা সম্পূর্ণ ফাঁকা, হাওয়া আছে, কিছু নাই ভিতরে, কিচ্ছু নাই মনে করো, তখন থাকবে আধান, তখন কিন্তু বাইরে পৃষ্ঠে। কেন স্যার এরকম কেনে হচ্ছে? কারণ ভর ছাড়া আধান সম্ভব নয়, কিন্তু আধান ছাড়া ভর সম্ভব। এটা কোথায় হয় স্যার? আরে নিস্তড়িত বস্তুতে, নিউট্রাল বডিতে, যেমন মনে এখানে কোনো একটা বস্তু আছে, এটা সাপোজ এটা নিস্তড়িত, এর না ধনাত্মক চার্জ না ঋণাত্মক চার্জ, সমস্ত ধনাত্মক ঋণাত্মক শেষ আছে, মানে কিরম জিরো আছে, তো আধান তো নাই, অথচ ভর তো আছে। কিন্তু এই কনসেপ্টটা মনে রাখবে, আমাদের গস হতে এটা ইউজ হবে অনেক। কি বললাম? যে ভর ছাড়া আধান সম্ভব, কিন্তু আধান ছাড়া ভর ছাড়া আধান সম্ভব নয়, কিন্তু আধান ছাড়া ভর সম্ভব। দেখো, যদি চমকিলে তো বলে দাও। দেখো এখানে সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে কি বাইরের পৃষ্ঠে, সবসময় বাইরের পৃষ্ঠে, কিন্তু কুপরিবাহীর ক্ষেত্রে কি দেখছি আমরা? কুপরিবাহীতে কোথায় থাকে আধান? সমগ্র বস্তুর জুড়ে। কিন্তু যদি ভর নাই তখন আধান কোথায় থাকছে? তখন বাইরে থাকছে। আশা করছি এটা। আচ্ছা, এইটাকে বলতে পারো তুমি আধানের বন্টনও তুমি বলতে পারো। হয়ে গেছে? তাহলে যে সমস্ত প্যারামিটারগুলা, যে সমস্ত ধর্মগুলো আমাদের আধান সংক্রান্ত জানা উচিত ছিল, আমরা সবগুলো জেনে ফেলেছি। তো আমরা কি কি পড়লাম এক নজরে দেখা যাক একটু। হ্যাঁ, আমরা প্রথমে আধান বা আমাদের পুরো সিলেবাসটা একবার জানলাম। সিলেবাস নিয়ে আমি ডিসকাশন করি না ভাই, আমি জাস্ট উপর বললাম যে কি কি কোন টপিকস আমাদের আছে। আমাদের স্থির তড়িৎ পড়তে হবে। আমি চ্যাপ্টারের নামও হেডলাইনে কিন্তু লিখি নেই, আমি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সব কিচ্ছু লিখি নেই। হ্যাঁ, আমি জাস্ট যেটুকু দরকার, যেটুকু পরীক্ষার জন্য দরকার, কিন্তু মনে রাখো এর থেকে লেটেস্ট কন্টেন্ট হয় না কিছু। হয়েছে? কিছু যদি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা থেকে ডান। যেটুকু প্রপার্টিগুলো বললাম, এক একটা কথা আমার মন দিয়ে শুনবে, সব ক্লিয়ার হবে আশা করি। যত ধরনের কোশ্চেন আছে তোমার হবে। আমরা এর পরে ক্লাস যখন আমরা কি পড়লাম আমরা বলিনি, আধান নিয়ে পড়লাম। আধান কি দুরকম ভাবে বললাম, একটা কারেন্টের দিক থেকে বললাম, আর একটা কোন দিক থেকে বললাম, আর একটা আমরা যে বেসিক আমাদের ধর্ম দু ধরনের হয় সেরকম ভাবে বললাম। ঠিক, আধান সমস্ত ধর্ম পড়লাম, আধানের চার্জ, মান, ভর সমস্ত কিছু পড়ে ফেলেছি। অনেক কিছু ডাটা পড়েছি, ডাটাগুলোকে তোমরা একবার লেখো, ভালো করে মন দিয়ে বুঝো। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমি অবশ্যই আমার নাম্বার মেনশন করে দেবো, তোমরা আমাকে কল করতে পারো আর মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। मुस्कुराइए अब मेरे क्लास में। थैंक यू।